যে আজকের সেশন স্টার্ট করব রেডিমশন অফ প্রেফারেন্স শেয়ার দিয়ে। রেডিমশন অফ প্রেফারেন্স শেয়ার এটা প্রথমে কি তোমাদের জানতে হবে। রেডিমশন অফ প্রেফারেন্স শেয়ার, রেডিমশন মানে কি বলতো, ফেরত দিচ্ছি। হ্যাঁ, আমরা প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল যখন মার্কেটে ইস্যু করি, আমরা দু রকম প্রেফারেন্স শেয়ার মার্কেটে ইস্যু করি। একটা হচ্ছে রেডিমেবল, একটা হচ্ছে ইরেডিমেবল। রেডিমেবল মানে যাদের প্রেফারেন্স শেয়ারটা আমরা ইস্যু করার সময় প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের আমরা যে নোটিশটা দিই বা যে বিজ্ঞাপনটা দিই তাতে বলেই দিই যে এই প্রেফারেন্স শেয়ারটা 5 বছর পরে ফেরতযোগ্য, এই পয়সাটা আমরা 5 বছর পরে তোমাদের পেমেন্ট করব, পেমেন্ট করে সার্টিফিকেটটা আমরা মার্কেট থেকে তুলে নেব। তাহলে এইরকম প্রেফারেন্স শেয়ারকে বলবো আমরা রেডিমেবল প্রেফারেন্স শেয়ার। আর ইরেডিমেবল প্রেফারেন্স শেয়ার তারা হচ্ছে পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ার, তার মানে প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা কোম্পানির মালিক। সেই প্রেফারেন্স শেয়ারগুলো ইস্যু করার সময় আমরা কিন্তু সেখানে যে বিজ্ঞপ্তি দেবো তাতে কিন্তু বলেই দেবো, উল্লেখ করেই দেবো এই প্রেফারেন্স শেয়ারটা কিন্তু কখনোই ফেরতযোগ্য নয়। এরা কিন্তু কোম্পানির পুরো মালিক, এরা প্রফিটে অংশগ্রহণ করবে এবং এরা পরিচালনাতেও অংশগ্রহণ করবে। কিন্তু যারা রেডিমেবল প্রেফারেন্স শেয়ার কিনবে তারা কিন্তু কখনোই পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে না, মানে কারবার পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে না। হ্যাঁ, তারা বোর্ড অফ ডিরেক্টরদের যে মিটিং হয় সেই মিটিংয়ে তারা অ্যাটেন্ড করতে পারবে না, বা জেনারেল মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারবে না। সেখানে ভোটাভুটিতেও তাদের কোনো অংশগ্রহণ করতে পারবে না। সেখানে তারা কেবলমাত্র কারবারের একটা পাওনাদার বা ক্রেডিটরসের মতো ট্রিট হবে, ঠিক আছে। কিন্তু ইরেডিমেবল হলে তারা কিন্তু পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ার, তারা কারবারের সমস্ত পরিচালনায় অংশগ্রহণ করবে, ভোটাভুটিতে তাদের ভোট দেওয়ার ক্ষমতা থাকবে। হ্যাঁ, তারা বোর্ড অফ ডিরেক্টরে আসতে পারবে। তাহলে এইগুলো হচ্ছে ইরেডিমেবল। আমরা এখানে আলোচনা করব কিন্তু রেডিমেবল প্রেফারেন্স শেয়ার নিয়ে। রেডিমেবল প্রেফারেন্স শেয়ারগুলো আমরা যখন বলি, ইস্যু করার সময় বলে দিই যে এটা 5 বছর পরে ফেরতযোগ্য, তখন কিন্তু বলাই থাকে যে 5 বছর পর আমরা এটা 10% প্রিমিয়ামে কি 5% প্রিমিয়ামে কি অ্যাট পারে আমরা রেডিম করব। এবারে দেখো, যখন আমরা শেয়ার ইস্যু করি মার্কেটে, শেয়ার ইস্যু করি কি জন্য? ক্যাপিটাল কালেকশনের জন্য। হ্যাঁ, ক্যাপিটাল সংগ্রহ করার জন্য। তো আমরা ক্যাপিটাল সংগ্রহ করার জন্য যখন প্রথমে ইস্যু করি, ইস্যু করার সময় আমরা যে জার্নাল এন্ট্রিটা করি সেটা কি করি? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, যদি প্রিমিয়াম নিই টু সিকিউরিটি প্রিমিয়াম, ঠিক আছে। এই প্রেফারেন্স শেয়ারগুলো তাহলে কি হয়ে থাকে? টু, অর্থাৎ ক্রেডিট হয়ে থাকে, লায়াবিলিটি হয়ে থাকে। তাহলে আমাদের লায়াবিলিটি দিকে এই প্রেফারেন্স শেয়ারটা বসে থাকে। আর 5 বছর পর যখন এদের ফেরত দেব বা এদেরকে রেডিম করব, তাহলে যেটা ক্রেডিট হয়ে আছে লায়াবিলিটি দিকে বসে আছে তাকে আমরা যদি ফেরত দিয়ে দিই পয়সা, তাহলে সেই ক্রেডিট প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালটাকে কি করব? ডেবিট করব। এবার যদি তাতে 10% বা 5% প্রিমিয়াম দিই, সেই প্রিমিয়ামটা আমাদের খরচা, তাকেও কি করব? ডেবিট করব। দেখো জার্নালটা কীরকম করেছি দেখো। ফর রেডিমশন ডিউ, রেডিমশন যখন ডিউ করব তখন যে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল আমাদের লায়াবিলিটি দিকে ক্রেডিট হয়ে বসেছিল সেইটাকে আমরা ক্যান্সেল করব কি করে? ডেবিট করে। তাহলে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট করেছি। ধরো 10 লক্ষ টাকার প্রেফারেন্স শেয়ার ছিল, 10 লক্ষ টাকা বসিয়ে দিয়েছি। এবার তাতে রেডিম করার সময় আমরা 10% প্রিমিয়াম দিচ্ছি বা 5% প্রিমিয়াম দিচ্ছি, সেই প্রিমিয়াম অন রেডিমশনটাকেও ডেবিট করব। সেখানে ওই 10 লাখের যদি 10% হয় 1 লক্ষ টাকা প্রিমিয়াম অন রেডিমশন। তাহলে টু প্রেফারেন্স শেয়ার হোল্ডার বলে পয়সা পাবে তারা কত করে রাখবো? ক্রেডিট করে রাখবো 11 লক্ষ টাকা, ঠিক আছে। এরপর আমাদের এই যে প্রিমিয়াম অন রেডিমশন থাকে এটাকে কিন্তু রিটার্ন আপ করতে হবে। এটাকে রিটার্ন আপ করবো কার থেকে? আমরা এটাকে যদি সিকিউরিটি প্রিমিয়াম থাকে সিকিউরিটি প্রিমিয়াম থেকে, নইলে প্রফিট অ্যান্ড লস থেকে রিটার্ন আপ করবো। তা আমরা যদি রিটার্ন আপ করি যে প্রিমিয়াম অন রেডিমশনটা ডেবিট ছিল তাকে কি করবো? ক্রেডিট। আর সিকিউরিটি প্রিমিয়াম আমাদের লায়াবিলিটি দিকে বসেছিল ক্রেডিট হয়ে, তাকে করবো ডেবিট। তাহলে সেই সিকিউরিটি প্রিমিয়াম থেকে এটা ক্যান্সেল হয়ে গেল। এরপর আমরা এই রেডিমশন পারপাসে যদি আমরা ইকুইটি শেয়ার কিছু ইস্যু করি, কারণ টাকার তো দরকার, ফান্ডের তো দরকার, আমরা যদি নিউ ইকুইটি শেয়ার ইস্যু করি অ্যাট এ প্রিমিয়ামে, তাহলে আমরা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করব, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল করব, আর যদি সিকিউরিটি প্রিমিয়াম নিই টু সিকিউরিটি প্রিমিয়াম করব, ঠিক আছে। এবার এটা করলাম, এটার পরে আরও দুটো জার্নাল এন্ট্রি হবে, সেটা বলে দিচ্ছি। দেখো দেখো নেক্সট এন্ট্রি হচ্ছে, এই এন্ট্রিটা করার আগে আমি একটু বলে দিই, আমরা প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল যখন রেডিম করি, আমরা ধরো একটা 10 লক্ষ টাকার প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালকে রেডিম করছি, তাহলে লায়াবিলিটি দিক থেকে আমাদের 10 লক্ষ টাকা ক্যাপিটাল কমে যাবে, তার সাথে সাথে আমাদের অ্যাসেট দিক থেকে ব্যাংকের ব্যালেন্স কমে যাবে 10 লক্ষ টাকা, ঠিক আছে। এইরকম করতে করতে আমরা যদি এরকম রেডিম করতে থাকি, আমাদের ব্যালেন্স শিট আস্তে আস্তে কী হবে? ছোট হয়ে যাবে। তো তারপরে ধরো প্রফিট অ্যান্ড লস রিজার্ভে যে সমস্ত পয়সা আছে সেই সমস্ত পয়সাগুলো শেয়ার হোল্ডাররা ভাগ করে নিলে আরও ছোট হয়ে যাবে। তাই এইটাকে প্রোটেকশন করার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য কোম্পানি অ্যাক্টে সেখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে আমরা যদি প্রেফারেন্স শেয়ার রেডিম করি ঠিক সমান পরিমাণ একটা ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করতে হবে।
এই ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করার অর্থ হচ্ছে আমাদের জেনারেল রিজার্ভ প্রফিট অ্যান্ড লসে যে পয়সা পড়ে আছে সেই পয়সাকে আমরা ক্যাপিটাল রেডিমশন রিজার্ভে যখন ট্রান্সফার করব ওই টাকাটা কিন্তু ডিভিডেন্ড হিসেবে কোনোদিনই শেয়ার হোল্ডাররা ভাগ করতে পারবে না। তাহলে কি হলো, আমাদের ব্যালেন্স শিটটা একেবারে ছোট হওয়ার সম্ভাবনাটা কম থাকলো। আমরা একটা ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করলাম, আমাদের কারবার সিকিউর হয়ে গেল অনেকটা। এর ফলে আমাদের পরবর্তী সময়ে যদি আমাদের কখনো লসের সম্মুখীন হতে হয় তাহলে আমাদের কারবারকে খুব একটা বিপদে পড়তে হবে না। ঠিক আছে, সেই জন্য আমাদের কি করতে হয়, ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করতে হয়। এবার এই ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ কতটা তৈরি করব। আমি বলছি প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল কমেছে ধরো আমাদের 10 লক্ষ, আমরা তো সাথে সাথে ইকুইটি শেয়ার ইস্যুও করেছি কিছুটা, তাহলে ইকুইটি শেয়ার ধরো 5 লক্ষ টাকার ইস্যু করেছি বা 4 লক্ষ টাকার ইস্যু করেছি, 4 লক্ষ টাকার ইকুইটি শেয়ার ইস্যু করেছি, কিন্তু প্রেফারেন্স শেয়ার রেডিম করেছি কত, 10 লক্ষ। তা 10 লক্ষ টাকার ক্যাপিটাল কমেছে প্রেফারেন্স শেয়ারে, আর 4 লক্ষ টাকার ইকুইটি শেয়ার বেড়েছে আমাদের ইকুইটি শেয়ারে, 4 লক্ষ টাকা বেড়েছে ইকুইটি শেয়ারে। তাহলে এখনো আমাদের প্রেফারেন্স শেয়ারের জন্য রেডিমশনের জন্য ক্যাপিটাল কমে আছে কত, 6 লক্ষ। তাহলে ওই 6 লক্ষ টাকার একটা ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ করব, যেটা প্রফিট অ্যান্ড লস, জেনারেল রিজার্ভ, সিকিউরিটি প্রিমিয়াম বা কোনো ফ্রি রিজার্ভ যদি থাকে সেই রিজার্ভ থেকে পয়সা নিয়ে আমরা ওই রিজার্ভটা যখন তৈরি করব, ওই রিজার্ভ কিন্তু কখনোই ডিভিডেন্ড হিসেবে বন্টন করা যাবে না, ডিস্ট্রিবিউট করা যাবে না। তাহলে ওটা কারবারেই থেকে যাবে, আর ওটাকে ইউটিলাইজ করা যায়। ওটা যদি আমরা প্রফিটকে ক্যাপিটালাইজ করি, কখন বোনাস শেয়ার দিই, এই বোনাস শেয়ার দেওয়ার সময় ইউটিলাইজ করা যায়। তাহলে ইউটিলাইজ করলে কি হবে, বোনাস শেয়ার মানেও তো শেয়ার ক্যাপিটাল বাড়বে, তাহলে আমাদের ব্যালেন্স শিট কমবে না বা কারবার দুর্বল হবে না, সেই কারণেই এটা করা হয়। এবার এটা করতে হবে আমাদের কি, আমরা যদি ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ 6 লক্ষ টাকা তৈরি করি, তাহলে আমরা এখানে লিখেছি ফর ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ ক্রিয়েট। কোথা থেকে ক্রিয়েট করতে পারি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে। প্রফিট অ্যান্ড লস ছিল কি, আমাদের লায়াবিলিটি ছিল মানে ক্রেডিট ছিল, তাহলে তাকে ইউটিলাইজ করলে কি করব, ডেবিট। জেনারেল রিজার্ভকে ইউটিলাইজ করলে ডেবিট করব, সিকিউরিটি প্রিমিয়ামকে ইউটিলাইজ করলে ডেবিট করব। যদি কোনো ফ্রি রিজার্ভ থাকে তাহলে সেই ফ্রি রিজার্ভকে ডেবিট করব, করে আমরা টোটাল টু ক্যাপিটাল রেডিমশন রিজার্ভে পাঠাবো কত, 6 লক্ষ টাকা। তাহলে আমাদের ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি হলো কত, 6 লক্ষ টাকার একটা ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি হলো। নেক্সট, এরপরে যদি তুমি দেখো যে আমরা প্রেফারেন্স শেয়ার রেডিমও করেছি 10 লক্ষ, ইকুইটি শেয়ার ইস্যু করে দিয়েছি 10 লক্ষ বা তার বেশি, তাহলে তো ক্যাপিটাল কমলো না, তাহলে কিন্তু এই ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, ক্যাপিটালের দিকটা আমরা দেখবো। প্রেফারেন্স শেয়ার কমেছে 10 লক্ষ, ইকুইটি শেয়ার বেড়েছে হয়তো 6 লক্ষ বা 4 লক্ষ বেড়েছে, এখনো 6 লক্ষ শর্টেজ, সেই জন্যই কিন্তু আমাদের ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ করতে হলো। এরপর প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের পয়সা যদি আমরা পেমেন্ট করে দিই, সেই এন্ট্রিটা করব। লাস্ট এন্ট্রি হচ্ছে ফর অ্যামাউন্ট অফ রেডিমশন পেড টু প্রেফারেন্স শেয়ার হোল্ডার। তাহলে প্রেফারেন্স শেয়ার হোল্ডার প্রথম এন্ট্রিতে দেখবো আমরা ক্রেডিট করে রেখেছি, তা সেটাকে যদি পেমেন্ট করে দিই তাদেরকে, তাহলে প্রেফারেন্স শেয়ার হোল্ডার কি করব, ডেবিট টু ব্যাংক, দিয়ে তাদের পয়সাটা পেমেন্ট করব। এইবারে বলবে যে স্যার এই এত পয়সা পেমেন্ট করছি আমরা, পয়সা যদি না থাকে ফান্ডে, তাহলে আমরা মাঝে মাঝে কি করি, ইনভেস্টমেন্ট বিক্রি করে দিই, কোনো অ্যাসেট বিক্রি করে দিই। কোনো অ্যাসেট যদি বিক্রি করি, তাহলে বিক্রি করলে সেটা যেরকম সিম্পল এন্ট্রি হয় ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ওই অ্যাসেটটা, সেখানে যদি লস থাকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট করব, সেখানে যদি লাভ থাকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট করব। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেটস করে বিক্রি করব, টাকা ওখান থেকে সংগ্রহ করে নেব। ঠিক আছে, করে নিয়ে তারপরে এই প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের পেমেন্ট করব। ঠিক আছে, ওই জার্নালটা দিলাম না, ওটা এমনি নর্মাল জার্নাল বলে এর মধ্যে রাখলাম না, এমনি প্রেফারেন্স শেয়ারের সঙ্গে রিলেটেড সমস্ত জার্নালগুলো দিয়ে দিলাম আজকে। এই জার্নালগুলো ভালো করে দেখবে, যেভাবে বোঝালাম ওটা ভালো করে শুনবে, তারপরে পরের দিনকে আমি একটা প্রবলেম সলিউশন করে দেখাবো, দেখলে আশা করি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আমি পরপর 3টে 4টে ক্লাসে 3টে 4টে প্রবলেম সলিউশন করে দেবো। ঠিক আছে, আজকের মতো এটুকু, টাটা।